তৃণমূলের নেতারা নিজেদের সেবা ছাড়া অন্য কারুর সেবা করে না, করতে পারে না, ওটা ওদের ডিএনএর মধ্যে নেই। এই ভুতুরে ভোটার মমতা ব্যানার্জির ভোটার, তৃণমূলের বিধায়ক বলছে দাঁড়িয়ে রোহিঙ্গা ভোটার লিস্টে ঢুকে গেছে। সুপার সিএমটা তো মমতা ব্যানার্জি তৃণমূল বলবে, যাদের সামনে হাত জোড় করে মমতা ব্যানার্জিকে বলতে হয় আপনারা প্লিজ কিছু করবেন না। যখন হাওড়াতে হিন্দুদের তো ভাঙচুর করতে নেমে যায়, যখন সিএর বিরুদ্ধে পাক সার্কাস অবরোধ হয়, বিধানসভার বিধায়ক কি অ্যাকশন নিচ্ছে, বিধানসভার মাফ করবেন বিধানসভার স্পিকার কি অ্যাকশন নিচ্ছে? সরকারটা মমতা ব্যানার্জির কন্ট্রোলে নেই। মমতা ব্যানার্জির নামে মাত্র মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জির ওপরে একজন সুপার সিএম আছে। এসব নাটকে অনেক কিছু দেখা যায়। আজকে 30 বছর 40 বছর পরে সম্বল, সেই সম্বলে আজকে দোলযাত্রা পালন হচ্ছে। এই হুমায়ুন কবির হচ্ছে এখন এই ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। কারণ কে মুসলমানদের নেতা হবে তৃণমূলে? ববি হাকিম হবে, না সিদ্দিকুল্লাহ চৌধুরী হবে, না হুমায়ুন কবির হবে, না আব্বাস সিদ্দিকী, এরা হবে? কারা হবে? রাবণ যেমন একটা ব্যক্তি, কিন্তু তার 10টা মাথা। 10টা মাথায় তো 10 রকম কথা বলা যায়। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের রাম মন্ত্রে দীক্ষা দেওয়া স্বামী বিবেকানন্দের মাটিতে রাম বহিষ্কৃত। তুই যদি রামের প্রতি থাকবে, তাহলে পরে হাওড়ার বাই ইলেকশনে ওদের নেতা জয় শ্রীরামের পাট্টা গলায় ঝুলিয়ে কেন ঘুরে বেড়াচ্ছিলে বাবা? বামপন্থা ভারতবর্ষের সংস্কৃতি নয়। ভারতবর্ষের সাম্যবাদের সংস্কৃতি, সাম্যবাদের রাজনীতি একদম বহিরাগত। কমিউনিস্ট অ্যাবসলিউটলি বহিরাগত। কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় ভুতুড়ে ভোটার নিয়ে একটা বৈঠক ডেকেছিলেন, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি নাকি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি উপস্থিত ছিলেন না। আজকে দেখা গেল তার একটা মেগা বৈঠক রয়েছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকার সম্ভাবনাটাই বেশি। এমনটা কেন? দলের কি হাল ধরতে চেষ্টা করছেন উনি? পার্টিটা যখন ভূতেদের, পার্টিটাদের যেখানে পঞ্চায়েতের লোকজন আসে, বাংলাদেশের লোকেরা পঞ্চায়েত প্রধান হয়ে যাচ্ছে, পঞ্চায়েতের মেম্বার হয়ে যাচ্ছে, নির্বাচন হয়ে যাচ্ছে, ভুতুরে অফিসার, ভুতুরে ডিএসপি, ভুতুরে ভ্যাকসিন নিয়ে যাচ্ছে এমপি, তো সেখানে ভূতের কাপ নৃত্য হবে না তো আর কি নৃত্য হবে? এবার পিসি ভাইপোর কি লড়াই আছে, কে কোথায় উত্তর দক্ষিণ কি চলছে না চলছে, ওদের বাবার মরুগ্গে যাক। মানে সেবাশ্রয় কর্মসূচি আমরা দেখেছিলাম, একের পর এক সমাজ কল্যাণমূলক কাজে খুব ব্যস্ত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে আবার দলের হাল ধরছেন রাজনৈতিক। তৃণমূলের নেতারা নিজেদের সেবা ছাড়া অন্য কারুর সেবা করে না, করতে পারে না, ওটা ওদের ডিএনএর মধ্যে নেই। ওই নিজেদের সেবা, ওই যে ওখানে যেগুলো নিয়ে গেছে ওখান থেকে কিছু কাটমানি খাবে বলে, ওই সেবাশ্রয় মানে কি একটু দান ধ্যান করবে, একটু জল খাওয়াবে, বাতাসা খাওয়াবে, ওখান থেকেও কাটমানি মারবে। আরে পায়খানা চুরি করে নেয় যারা, তারা আবার কোন জিনিসটা বাদ দেবে? ভরতপুরের বিধায়ক তিনি বললেন যে মুর্শিদাবাদে যদি শুভেন্দু অধিকারী সভা করতে আসেন, যেন আগে থেকে টাইম আর ডেট বলে দেওয়া হয়। তিনি আরও 4 গুণ জনসংখ্যার লোকজন নিয়ে ঘিরে দাঁড়িয়ে থাকুন সভাগিরি। তো মুসলিম লীগের সরকার তো চলছে, আমরা অনেক দিন ধরে বলছি। মমতা ব্যানার্জি নিজে বলেছেন যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া অনেক ভালো। যখন ওর ভরতপুরের এমএলএ নির্বাচনের সময় দাঁড়িয়ে বলেছিল ওই হুমায়ুন কবির যে হিন্দুদেরকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবে, যখন ফিরাদ ববি হাকিম দাঁড়িয়ে বলল সংখ্যাগুরু হব আমরা একদিনকে, যারা ইসলামে জন্মগ্রহণ করেনি তাদের দুর্ভাগ্য, মানে মমতা ব্যানার্জি দুর্ভাগ্য, অভিষেক ব্যানার্জি দুর্ভাগ্য, গোটা তৃণমূলের হিন্দু পদবীধারী যারা আছে তারা প্রত্যেকেই দুর্ভাগ্য। যখন সিদ্দিকুল্লাহ চৌধুরী দাঁড়িয়ে বলছে যে গোটা দক্ষিণ কলকাতা, মানে মমতা ব্যানার্জির বাড়ি, অভিষেক ব্যানার্জির বাড়ি, কালীঘাট মন্দির সব নাকি ওয়াকফ বোর্ডের প্রপার্টি, তখন কোনো অ্যাকশান নিল না কেন? এবার সেখানে দাঁড়িয়ে তার দলের লোকেরা এই ধরনের কথা বলবে তো জানা কথা। দারুল হার্বকে দারুল ইসলামে পরিবর্তিত করতে হবে, এটা তো লিখিত আছে। কিন্তু এই যে বারবার শোকজ করা হচ্ছে হুমায়ুন কবিরকে, কিন্তু তার বিরুদ্ধে একদম দল কোনো আরে সাসপেন্ড তোরা আরাবুলকেও করেছিল, করে 6 মাসের মধ্যে পাঠিয়ে দিয়েছিল। বিধানসভার বিধায়ক কি অ্যাকশন নিচ্ছে? বিধানসভার মাফ করবেন বিধানসভার স্পিকার কি অ্যাকশন নিচ্ছে? কিন্তু বিজেপি বারবার বিধানসভাতে দাঁড়িয়ে যেভাবে হিন্দু মুসলিম বিধায়কদেরকে চ্যাংদোলা করে বাইরে নিয়ে আসবো, আগে কথা কে বলেছে? আজকে আপনি যখন আমার সাথে কথা বলছেন, এখন সাঁইথিয়াতে ইন্টারনেট বন্ধ। গতকাল দোলযাত্রা ছিল, নানুর এবং সাঁইথিয়াতে কি হয়েছে খোঁজ নিন। দোলের কোনো গান বাজনা বাজানো যাবে না। সাঁইথিয়ার নানুরে ঘটনা ঘটেছে কি না? হরিহরপাড়া, কাটরা মসজিদ, বহরমপুর, কাশিমবাজার, এখানে কি ঘটনা দিনের পর দিন হয়। কি বাংলাদেশের পথেই হাঁটছে পশ্চিমবঙ্গ? কলকাতা কেন আমরা পাবো না? বক্তব্য তো মুজিবুর রহমানের ছিল, জিন্নার ছিল। আমরা পশ্চিমবঙ্গে দিনের পর দিন জলসা হয়নি? সাংবাদিকের ওপরে ফতোয়া জারি করেনি?
বর্ধমানের হুজুর, সন্তোষপুর আখড়াতে দাঁড়িয়ে শেখ হাসিনাকে ফাঁসিতে তুলতে হবে, মুজিবুর রহমানের খুনিরা 30 বছর পশ্চিমবঙ্গে কি করে লুকিয়ে থাকলো, তৃণমূলের নেত্রী বাংলাদেশের নাগরিক কি করে হয়, বাংলাদেশের অভিনেতাদেরকে কেন নিয়ে আসা হয় এখানে প্রচার করানোর জন্য, সাতক্ষীরার শাহী ইমাম, সাতক্ষীরার যে শাহী মসজিদের শাহী ইমাম, সে কেন বসিরহাটের নুসরাত জাহানের হয়ে প্রচার করতে আসে, ইমামদেরকে বোঝাতে আসে? কিন্তু দলনেত্রী তো বলছে আমার বাড়িতে কালী পুজো। মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা হয়েছে। শিবের দিকে আবার কোন দিকে? শিব কোন দিক? শিব তো সর্বত্র আছেন। কোন দিকে? কোন দিকটা শিবের দিক? একমাত্র মক্কার দিক হয়। উনি তো বলছেন শিবের ওই শিব, উনি যদি এখন মক্কাকে মক্কেশ্বর শিব বলে পশ্চিম দিকে মাথা দিয়ে শোন, তাহলে সেটা আলাদা ব্যাপার। শিবের কোনো দিক হয় না। হিন্দু ধর্মে কোন কোন গ্রন্থে শিবের দিক আছে? শিব পুরাণে লেখা আছে শিবের দিক কোনটা? শিবের দিকে শুই মানে মাথা করে ঘুমিয়ে শিবের কোনটা শিবের দিক সেটা মমতা ব্যানার্জি বলুক তো। উত্তর, দক্ষিণ, পূব, পশ্চিম, নৈঋত, বায়ু, ঈশান, অগ্নি, এই যে 8টা কোণ আছে, এর মধ্যে কোন কোনটা শিবের কোণ সেটা বলুক তো। কালী পুজো তো করেন বলছেন উনি বিধানসভায়। আরে কালী পুজো করেন সেটা ওনাকে বলতে হবে কেন? কালী পুজো প্রচুর লোক করে। নবদ্বীপের চেয়ারম্যানকে কেন বলতে হলো যে নিরামিষ খাবে নবদ্বীপের মানুষজন দোলের দিনকে? বিজেপি কোনদিন বলেছে এ ধরনের কথা যে তাহলে নবদ্বীপের চেয়ারম্যান বলছে? মমতা ব্যানার্জি এত নিজেকে হিন্দু প্রমাণ করার জন্য মরিয়া কেন ঘুরছে? কারণ এতদিন পরে মমতা ব্যানার্জি বুঝতে পারছে সে 27% যেটা বলি 27%-এ আর চিড়েটা ভিজবে না। মমতা ব্যানার্জি কত ভোট পেয়েছিলেন 19-এর নির্বাচনে? 48%। তার মধ্যে 30% একদিকের, 18% হচ্ছে আরেক দিকের। বিজেপি 40% পেয়েছিল, পুরোটাই একদিকের। তাহলে ওদের যে 30, ওই দুধেল গাইয়ের 30-এর সঙ্গে বিজেপির 40 আর 18%, সেটা কমে গেছে এবারে 15%-এ 21-এর নির্বাচনে, এই 24-এর নির্বাচন 21-এর নির্বাচন অনুসারে। এবার তার মধ্যে থেকে প্রায় 20 লক্ষ ভোটার হচ্ছে জালি ভোটার আইডেন্টিফাইড হয়েছে, বিধানসভায় বলে দিয়েছেন শুভেন্দু অধিকারী। এগুলো যদি এখন বাদ যায় মমতা ব্যানার্জির হাতে কি থাকবে? এই ভুতুরে ভোটার মমতা ব্যানার্জির ভোটার, তৃণমূলের বিধায়ক বলছে দাঁড়িয়ে রোহিঙ্গারা ভোটার লিস্টে ঢুকে গেছে। কিন্তু এখন তৃণমূল তো মরিয়া হয়ে উঠেছে ভুতুরে ভোটারকে আলাদা করার জন্য। ভুতুরে ভোটার তৃণমূলের নেতার বাবা মারা গিয়েছে, সে ভোটার লিস্টের মধ্যে আছে। তো ভুতুরে ভোটারটা কাদের? স্বর্গ থেকে এসে দ্বিজেনবাবুরা এসে ভোট দিয়ে যাচ্ছেন বিধাননগরে, জিতছে তৃণমূল, তাহলে ভুতুরে ভোটার কাকে ভোট দিচ্ছে? কারা কাদের ভোট পড়ে যাচ্ছে? কারা বলছে যে আমার ঠাকুমা 15 বছর আগে মারা গিয়েছেন, ঠাকুমা এসে ভোট দিয়ে যাচ্ছেন? টিভি ক্যামেরা তো বলেছেন সাংবাদিকদের সামনে, আমরা তো দেখেছি নির্বাচনের দিনকে। তাহলে এই ভুতুরে ভোটারগুলো আইডেন্টিফাই কেন করতে পারছে না? 26-এর আগেই কেন মরিয়া হয়ে উঠেছে? আলাদা করতে পায়ের তলার থেকে মাটি সরে গেছে। এটা মুসলিম লীগের সরকার, পরিষ্কার বোঝা যাচ্ছে। শেখ সুরাবর্দী যে কাজটা করেছিল সেই একই কাজের রাস্তায় দিকে হাঁটছে, কারণ সরকারটা মমতা ব্যানার্জির কন্ট্রোলে নেই। মমতা ব্যানার্জির নামে মাত্র মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জির ওপরে একজন সুপার সিএম আছে। কে হতে পারে? সেই সুপার সিএমটা তো মমতা ব্যানার্জি আর তৃণমূল বলবে, যাদের সামনে হাত জোর করে মমতা ব্যানার্জিকে বলতে হয় আপনারা প্লিজ কিছু করবেন না। যখন হাওড়াতে হিন্দুদের ভাঙচুর করতে নেমে যায়, যখন সিএর বিরুদ্ধে পার্ক সার্কাস অবরোধ হয়, আর আইসি গতকালকে স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবার মহাপ্রভু চৈতন্যদেবের মাটিতে দোলযাত্রার দিনকে বলা হচ্ছে যে 11টার মধ্যে দোল শেষ করতে হবে। আমডাঙ্গার আইসির ভিডিও ভাইরাল হয়ে গেছে যে বলছে এইবারের দোলে ঢোকাবো, সামনের দোলে বেরোবি। গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় গতকালকে কি ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। কিন্তু আমরা উত্তরপ্রদেশের একটি সমাজ মাধ্যমে ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে মুসলিম যারা রয়েছেন তারা যখন নামাজ পড়তে যাচ্ছেন মসজিদের বাইরে, তাদের উপরে আবির দিয়ে তাদের সাদা জামা একদম রঙিন করে দেওয়া হচ্ছে। এসব নাটকে অনেক কিছু দেখা যায়। আজকে 30 বছর 40 বছর পরে সম্বল, সেই সম্বলে আজকে দোলযাত্রা পালন হচ্ছে যোগীজি সরকার আছে বলে। এই যে গতকালকে সল্ট লেকের বিভিন্ন রাস্তা বন্ধ হয়ে গেছিল নামাজ পড়ার জন্য, কেউ বাধা সৃষ্টি করেনি তো। তোমরা তোমাদের মতন ধর্মাচরণ করবে, হিন্দুরা হিন্দুদের মতন ধর্মাচরণ করবে, অন্যদের করতে দেবো না, আমাদেরকে করতে দিতে হবে, এই দাবিটা কেন?
আরেকটা প্রশ্ন রাখছি, শুভেন্দু অধিকারী কোথায় দাঁড়াতে চলেছেন? কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে নন্দীগ্রামে হারাবেন বিরোধী দলনেতাকে, শুভেন্দু অধিকারী বলছেন ভবানীপুরে তিনি দাঁড়াবেন মমতার একদম গড়ে এলাকাতে। আবার কোথাও গিয়ে একটা জল্পনা উঠছে, যেহেতু হুমায়ুন কবির বলছেন যে তিনি ভরতপুরে শুভেন্দু অধিকারী দাঁড়াতে চলেছে, তাকে হারাবে ভরতপুরে। সেখান দাঁড়িয়ে এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট কোনো জায়গা ঠিকই হচ্ছে না, তিনি কোথায় দাঁড়াতে চলেছেন? দেখুন, এই হুমায়ুন কবির হচ্ছে এখন এই ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। কারণ কে মুসলমানদের নেতা হবে তৃণমূলে? ববি হাকিম হবে, না সিদ্দিকুল্লাহ চৌধুরী হবে, না হুমায়ুন কবির হবে, না আব্বাস সিদ্দিকী এরা হবে? কারা হবে? এইটা হচ্ছে খেলা চলছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওদিকে মিম বলছে এখানে নাকি নির্বাচন লড়বে। এবার এই ফাঁকতালে হুমায়ুন কবির মিমের নেতা হয়ে পশ্চিমবঙ্গে মুসলমানদের নেতা হওয়ার শখ জেগেছে কি না? 30% ভোটটা আমি কন্ট্রোল করব। মমতা ব্যানার্জিও বলছেন আমি মুসলমানদের মসিহা। এবার ভরতপুরের বিধায়ক তিনি এবার মসিহা সাজার চেষ্টা করছেন কি না নেতা হওয়ার জন্য, এটা ভবিষ্যৎ রাজনীতি বলবে। শুভেন্দু অধিকারীকে হারানোর চেষ্টা, না একটু দলনেত্রীর কাছে দলের মধ্যে নিজের একটু ব্রাউনি পয়েন্টস আর্ন করার চেষ্টা, সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু এই যে ভবানীপুরে দাঁড়ানোর একটা ইঙ্গিত দিয়েছেন, তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কখন কথাটা বলেছেন এই সময়টা বললে আমার পক্ষে বলার সুবিধা হবে। সূর্যাস্তের আগে বলেছেন না সূর্যাস্তের পরে বলেছেন? আইনজীবী তো, ওনার কথা তো ফেলে দেওয়া যায় না। না না, দেখুন, আইনজীবী যখন হাতের গেলাস ভেঙে যায় তখন বুঝতে হয় কিছু একটা ব্যাপার আছে। কিন্তু এই যে বিরোধী দল নেতা বললেন যে ভবানীপুরে দাঁড়াবো, তো কোথাও গিয়ে একটু চাপের মুখে পড়তে হবে না বিজেপিকে? রাজ্য সভাপতিও তো বলেছেন শুভেন্দু অধিকারী ভবানীপুরে দাঁড়ালে পরে মমতা বন্দ্যোপাধ্যায় তো আগের বারই চাপে ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো 2016তেই চাপে ছিলেন। 2016তেই তো ভবানীপুর থেকে দাঁড়াতে চাননি, রাসবিহারীর থেকে দাঁড়াতে চেয়েছিলেন। কেন আগের বার কেন ভবানীপুরে দাঁড়াতে চাইলেন না? নিজের এলাকায় মাটি নরম হয়ে গেছে। তো 2014 সালে তথাগত রায় যখন লোকসভায় দাঁড়িয়েছিলেন, ভবানীপুর বিধানসভা তো মমতা ব্যানার্জি লোকসভার পরিপ্রেক্ষিতে হেরে গিয়েছিলেন। দেখুন, 2014তে ভবানীপুর লোকসভা হেরে গিয়েছিল, 2019-এ রাসবিহারী লোকসভা বিধানসভা হেরে গিয়েছিল। মাফ করবেন, কেন হেরে গিয়েছিল? গতকাল সভাপতিদের নাম ঘোষণা হলো, কিন্তু এখনো পর্যন্ত সব নামগুলো ঘোষণা করতে পারেনি। তাহলে কি দ্বিতীয় দফায় আবার নাম ঘোষণা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে? আমাদের তো কারুর বাবার সংগঠন নয়, আমাদের একটা গণতান্ত্রিক সংগঠন। মা ছেলের সংগঠন নয়, পিসি ভাইপোর সংগঠন নয়, কাকা ভাইপোর সংগঠন নয়। একটা গণতান্ত্রিক পার্টি, তার একটা নিজস্ব আলাদা প্রক্রিয়া আছে। তো আমাদের এরকমভাবে হয়, নির্বাচন হচ্ছে, নির্বাচন হয়ে নির্বাচনের মাধ্যমে যে যে জায়গাগুলোর হয়ে গেছে সেগুলো ঘোষণা হয়ে গেছে। আগামী দিনে কিছুদিনের মধ্যে বাকিগুলোও হবে। কে সভাপতি হলো না হলো তাতে তো আমাদের দলের কিছু এসে যায় না। আমাদের দল ক্যাডার বেস দল, ক্যাডার তার নিজের কাজ করছে। যিনি সভাপতি বর্তমানে আছে তিনিই তো নেতৃত্ব দিচ্ছেন, তারপরের জায়গায় যিনি আসবেন তো জাস্ট একটা ওই রিলে রেসের মতন ব্যাটন ট্রান্সফার হবে, আর তো কিছু নয়। জেলা সভাপতি নাম ঘোষণা করতে হিমশিম খাচ্ছে বিজেপি? কোনো হিমশিম নয়। কেন হিমশিমের কি আছে? একটা সর্বভারতীয় দল, বিভিন্ন জায়গায় একসঙ্গে হচ্ছে। আমাদের তো আর লোকাল পার্টি নয় রে বাবা, ডিস্ট্রিক্ট লেভেল পার্টি নয়, আঞ্চলিক পার্টি তো নয় যে 20-30টা ভোট পাই। সারা পশ্চিম ভারতবর্ষ জুড়ে প্রত্যেকটা রাজ্যে পার্টি আছে, প্রত্যেকটা রাজ্যে নির্বাচন হচ্ছে, ঘোষণা হচ্ছে। এটা কংগ্রেস আগেকার দিনে যখন কংগ্রেস আমলে নির্বাচন হতো, সুভাষ বোসের টাইমে, সুভাষ বোস শেষ নির্বাচিত সভাপতি ছিলেন, তো ও তখনকার যদি কেউ বেঁচে থাকেন তাহলে তারা বলতে পারবেন। আরেকটা প্রশ্ন করতে চাইছি, তাপসী মণ্ডল যেদিন দল পরিবর্তন করলেন ওই দিন নওশাদ সিদ্দিকে দেখা গেল নবান্নে গিয়ে 22 মিনিটের বৈঠক সারলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। কোথাও কি ওই লোকসভা ভোটের আগে যেমন একটা জল্পনা উঠেছিল যে টাকা খেয়েছে নওশাদ সিদ্দিকি তৃণমূলের তরফ থেকে, বিধানসভা ভোটের আগেও কি কোথাও একটা সমঝোতার সরকার চলছে তৃণমূলের সাথে? দেখুন, তোহা সিদ্দিকির সঙ্গে কি সম্পর্ক ববি হাকিমদের মমতা ব্যানার্জির, সেটা বিশ্ব সংসারে সবাই জানে। আর কোথায় গিয়ে কার সাথে কার সেটিং, কে কার সাথে গিয়ে করছে, আপনি কটা বিরোধিতা করতে দেখেছেন সরকারের? সরকারের কটা বিরোধিতা আপনি দেখেছেন নওশাদ সিদ্দিকীকে করতে? ও তো বামফ্রন্টের সঙ্গে, আইএসএফ তো, ও তো বামফ্রন্টের সঙ্গে জোটের আছে। ইন্ডি জোটের মধ্যে তো সিপিএম আছে। তাহলে এটা কাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে? ইন্ডি জোটের মধ্যে তৃণমূলও আছে, কংগ্রেসও আছে, সিপিএমও আছে। আবার সিপিএমের সঙ্গে, সিপিএম কংগ্রেসের সঙ্গে আইএসএফ আছে। তা মানে এটা কি? তাহলে কি বলতে চাইছেন যে জোট মজবুত করতেই নবান্নে বৈঠক?
আব্বাস সিদ্দিকী তো ডায়মন্ড হারবারে দাঁড়াতে চেয়েছিলেন, নওশাদ সিদ্দিকী অভিষেকের বিরুদ্ধে, দাঁড়ালেন না কেন? কাকে জেতানোর জন্য? এটা নওশাদ বলতে পারবে। চক্রবর্তী তিনি বলছেন যে রাম বাংলার সংস্কৃতি নয়, যেটা তৃণমূলের মুখে আমরা আগেও শুনেছি। কি বলবে এই বিষয়ে তুমি? শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের রাম মন্ত্রে দীক্ষা দেওয়া স্বামী বিবেকানন্দের মাটিতে রাম বহিষ্কৃত। রামকৃষ্ণ মঠ মিশনের প্রথম প্রেসিডেন্ট মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি, যাকে রাখাল মহারাজ, রাজা মহারাজ হিসেবে বাঙালি চেনে এবং প্রতিটি রামকৃষ্ণ মিশনের ভক্তরা চেনেন, সেই রাজা মহারাজের দ্বারা প্রত্যেক একাদশীতে রাম নাম সংকীর্তন, শুদ্ধ ব্রহ্ম পরাৎপর রাম কালাত্মক পরমেশ্বর রাম রচনা করে হনুমানজির দর্শন পাওয়া কাশীতে, সেই মাটিতে রাম বহিষ্কৃত। কৃত্তিবাস ওঝার মাটিতে রাম বাঙালির নয়, রানী রাসমণির কুলদেবতা রঘুবীর, রানী ভবানীর স্বপ্নাদেশ পেয়ে রঘুবীর জিউয়ের মন্দির মাটির থেকে মূর্তি খনন করে বার করে প্রতিষ্ঠা করা বগুড়াতে, রামরাজাতলা, শ্রীরামপুর, রামনগর পশ্চিমবঙ্গের মাটিতে রাম বাঙালির সংস্কৃতি নয়। আর মাও, মার্কস, স্তালিন, লেনিন এরা হচ্ছে বাঙালির একেবারে ঘরের ছেলে না? আলিমুদ্দিনে জন্মেছিল লেনিন। বাঙালিকে হত্যা করা জোসেফ স্তালিন, সেই জোসেফ স্তালিনের স্তালিনিস্ট কমিউনিস্ট পার্টি বলছে যে রাম বাঙালির নয়। পশ্চিমবঙ্গে ঋষি অরবিন্দ, স্বামী বিবেকানন্দ, মহাপ্রভু চৈতন্যদেবের মাটিতে ঠিক যেরকম সৈয়দ, গাজী, গজনবী, মোগল, পাঠান, তুর্কি এবং ব্রিটিশরা 1000 বছর বহিরাগত রাজত্ব করে গিয়েছে, এরকম 34 বছর কমিউনিস্ট রাজত্ব করে গিয়েছে। এই মাটিতে তাদের কোনো প্রয়োজনীয়তা নেই, বরঞ্চ সুজনবাবুরা ডেমুথের ডিএনএটা নিয়ে আগে ইঞ্জিনিয়ারিং করুন, তারপরে সব নিয়ে কথা বলতে আসবেন। আর যাহা তৃণমূল তাহাই সিপিএম, গুয়ের এপিট আর ওপিট। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছে, ব্রাত্য বসু 2011-র আগে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন সব থেকে বড় বামপন্থী। তো নতুন করে বলার তো কিছু নেই। যাদবপুর প্রসঙ্গ টেনে আনতে চলেছি, মানে এসএফআই এর একেবারে গড় বলা যেতে পারে যাদবপুর প্রেসিডেন্সি। সেখানে লেখা রয়েছে যে কিষাণজি অমর রহে, যে কিষাণজিকে একেবারে এনকাউন্টার করা হয়েছে। আগেও বলেছি, আবারও বলছি, রাবণ যেমন একটা ব্যক্তি কিন্তু তার 10টা মাথা। তো 10টা মাথায় তো 10 রকম কথা বলা যায়। বামপন্থা একটাই রোগ, সেই রোগের 10টা মাথার মধ্যে কোনো মাথা সিপিএম, কোনো মাথা এসএফআই, কোনো মাথা মাও, কোনো মাথা নকশাল, কোনো মাথা আরএসএফ, কোনো মাথা ডিএসও, কোনো মাথা অমুক তুসুক, সিপিআই, হ্যানা ত্যানা, অমুক তমুক। তো তারা সবাই একই কথা বলবে, মাঝে মধ্যে 10 মুখে 10 রকম কথা বলে মানুষকে কনফিউজ করে দেবে। জ্যোতিবাবুর তো পলিসি ছিল, ওয়েন ইউ ক্যানট কনভিন্স কনফিউজ। মমতা ব্যানার্জি সেই একই রাস্তায় হাঁটছেন। তো এসএফআই, সিপিএম, মাও, নকশাল সব বিভিন্ন সময় কখনো কখনো দেখুন একজোট হয়ে যাচ্ছে যে যাদবপুরে সিসিটিভি লাগাতে দেওয়া হবে না, আবার মাঝে মাঝে আলাদা হয়ে যাচ্ছে। তো একই ব্যাপার, আজিজুল হকের থেকে আড্ডা মারা সকালবেলা রবিবারে বাজারে চা খাওয়া পৌঁছে যাবেন, দেখবেন সব সিপিএম, এসএফআই, মাও, নকশাল সব একসঙ্গে বসে চা খাচ্ছে। গোপাল সেনকে 70-এর দশকে যখন হত্যা করা হলো তখন জ্যোতি বসু উপমুখ্যমন্ত্রী। কোন অ্যাকশনটা জ্যোতিবাবু নিয়েছিল? সরকারটা তো গোটাটাই সিপিএমের ছিল, সিপিএমের মন্ত্রিসভায় অজয় মুখার্জি মুখ্যমন্ত্রী, একটা মাত্র লোক, যে উঠে দাঁড়িয়ে বলেছিল অসভ্য বর্বর যাযাবরদের সরকার চলেছে। ক্ষমতার পুরোটাই সিপিএম জ্যোতিবাবুদের হাতে ছিল। তো জ্যোতিবাবুরা কী অ্যাকশন নিয়েছিলেন? 77-এ ক্ষমতায় এসে জ্যোতি বসু কী অ্যাকশন নিলেন? যখন নকশালরা যাকে হত্যা করেছিল, বরঞ্চ তাকে বিদেশে পাঠিয়ে দেওয়াটা, রাস্তাটা করে দেওয়া হয়। আচ্ছা, সুজন চক্রবর্তীর যে মন্তব্য সেটা নিয়ে বিজেপি কি কোনো আন্দোলন করতে? সুজন চক্রবর্তী আগে বলুক, উনি পূর্ববঙ্গের বরিশালের লোক। কোন ভাতের লড়াই ছিল যেখানে পূর্ববঙ্গের থেকে সুজন চক্রবর্তীকে চলে আসতে হয়? কোন ভাতের লড়াই ছিল? সিপিএম তো বলে জাতের নয় ভাতের লড়াই চাই। তো কোন ভাতের লড়াইয়ের জন্য সুজন চক্রবর্তীকে চলে আসতে হয়েছিল বরিশাল থেকে? আর সুজন চক্রবর্তীর এই মার্কসিস্টরা এই বিকৃত ইতিহাসকে প্রপাগ্যান্ডা, গোয়েবলস প্রপাগ্যান্ডা চালায়, চিরকাল চালিয়ে এসেছে। রামনবমী ব্রিটিশ আমলে ঢাকাতে সশস্ত্র মিছিল হতো, যা ব্রিটিশরা আইন করে বন্ধ করে দিয়েছিল। এতই যদি রামের প্রতি থাকবে, তাহলে পরে হাওড়ার বাই ইলেকশনে ওদের নেতা জয়শ্রী রামের পাট্টা গলায় ঝুলিয়ে কেন ঘুরে বেড়াচ্ছিলে বাবা? 2016 বাই ইলেকশনে কে বলেছিল করতে? যখন হরকিষাণ সিং সুরজিৎ 5টা শিখেদের সিম্বল পরে ধারণ করে ঘুরে বেড়ান, যখন রেজ্জাক মোল্লা বলেন আমি আগে মুসলমান তারপর কমিউনিস্ট, হজ করতে যান,
তখন তো মুখ দিয়ে কথাটি শোনে না, তখন তো শোকজ করতে পারো না, কিন্তু সুভাষ চক্রবর্তী তারাপীঠে গিয়ে পুজো দিলে পরে তাকে শোকজ করা হয়। এই দ্বিচারিতা খিলাফত আন্দোলনকে সমর্থন করা ব্যক্তিরা যারা কমিউনিস্ট পার্টি তৈরি করেছিল পরবর্তীকালে করে, মানবেন্দ্রনাথ রায় থেকে আরম্ভ করে প্রতিটা কমিউনিস্ট পার্টির ফাউন্ডারকে কাকাবাবুরা চিঠি লিখে বার করে দিয়েছিল পার্টির থেকে, তাদের কাছ থেকে আমরা এসব লেকচারবাজি শুনবো যে কোনটা বাঙালির সংস্কৃতি। বামপন্থা ভারতবর্ষের সংস্কৃতি নয়, ভারতবর্ষে সাম্যবাদের সংস্কৃতি, সাম্যবাদের রাজনীতি একদম বহিরাগত। কমিউনিস্ট অ্যাবসলিউটলি বহিরাগত, একটা ইম্পোর্টেড আইডিওলজি। ভারতবর্ষে ঋষি অরবিন্দের যে ভারতবোধ আছে, স্বামী বিবেকানন্দের যে সাম্যবাদ আছে, মহাপ্রভু চৈতন্যদেবের যে সাম্যবাদ আছে, ভারতবর্ষে সেই সাম্যবাদ চলবে। ভারতবর্ষে যদি নাস্তিক কোনো ভারতীয়কে হতে হয়, তাহলে সে চারবাকের দর্শন নিয়ে নাস্তিক হবে, সে ঋষি জাবালিকের দর্শন নিয়ে নাস্তিক হবে, সে ডেমুথের ইঞ্জিনিয়ারিং নিয়ে, ডেমুথের ডিএনএ নিয়ে তাকে নাস্তিক হতে হবে না। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।